নমস্কার বন্ধুরা, আমি মিল্টন। তোমরা দেখছো ট্রাভেল উইথ মিল্টন। এটা আমার 3 পার্ট সিরিজের দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম এপিসোডে ঘুরেছিলাম জয়পুর ফরেস্ট, দেখেছিলাম ওয়ার্ল্ড ওয়ার 2 হেলিপ্যাড আর জঙ্গলের সৌন্দর্য। আর আজ আমরা এসেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর, যেটা বিখ্যাত তার টেরাকোটা টেম্পলসের জন্য। মাটির তৈরি মন্দির, যেগুলোতে দেয়ালে খোদাই করা আছে রামায়ণ মহাভারতের অসংখ্য দৃশ্য। আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব জোরবাংলা মন্দির, রাসমঞ্চ, মদনমোহন মন্দির, রাধাশ্যাম মন্দির, বিষ্ণুপুরের রাজবাড়ি, লালবাগের প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। এছাড়া দেখব টেরাকোটা মার্কেট, লোকাল কারিগরের কাজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলবো কোথায় কত টাকা এন্ট্রি ফি, কোথায় ফটোগ্রাফি অ্যালাউ, আবার কোথায় নয়। এইসব প্র্যাকটিক্যাল ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে, যাতে তোমাদের বিষ্ণুপুর আসলে কোনো সময় কনফিউশন না হয়। তো চলো শুরু করা যাক আজকের বিষ্ণুপুরের হেরিটেজ ট্যুর। তো চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথমে মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। তো ফাইনালি আমরা জয়পুর ফরেস্ট ভিজিট করলাম। এখানকার যে হেলিপ্যাড আছে সেটা ভিজিট করলাম, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বিষ্ণুপুরে। তো চলো লেটস গো, যাওয়া যাক বিষ্ণুপুরটাকে এক্সপ্লোর করার জন্য। এখানে অনেক অলিগলি রাস্তা আছে, তোমরা কিন্তু গুগল ম্যাপ সেট করে নিও। আমরা ওখানে তাই করছি, কারণ এই সমস্ত রাস্তা লোকাল মানুষ ছাড়া এখান থেকে চেনা ভীষণ কঠিন। সব রাস্তা একই রকম লাগবে, যেহেতু জঙ্গলের মধ্যে, সেহেতু কোনো রকম রিস্ক নয়। একই জায়গা বারবার ঘুরপাক খেয়ে টাইম নষ্ট করে লাভ নেই। আমরা এখন সোজা যেটা সুবিধা হবে সেই রাস্তা দিয়ে যাবো। আর একটা সুবিধাজনক কথা বলে রাখি, এখানে কিন্তু লোকাল লোক তোমরা প্রায়শই পেয়ে যাবে। কেউ হয়তো গরু নিয়ে এসছে, কেউ ছাগল নিয়ে এসছে। তো কিছু অসুবিধা হলে তাদের কাছ থেকে তুমি জেনে নেবে। অনেক সময় গুগল ম্যাপও দেখছি ঠিকঠাক কাজ করছে না। তো তোমরা লোকাল লোকের ওপর ভরসা করে যেতে পারো। সুন্দর লাল মাটির রাস্তা, এর মধ্যে বাইক রাইড করার মজাই আলাদা, হেভি লাগে। তো ফাইনালি আমরা কিন্তু ফরেস্ট রেঞ্জ থেকে বেরিয়ে এসেছি, আর এখন এখানে লোকাল গ্রাম রয়েছে সেটা পার করছি। আর আমরা এখন চলে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 4.3 কিলোমিটার, আর 10 মিনিট মতো টাইম লাগবে। চলো, এরকমভাবে যেতে থাকলে হয়তো দেড়টার আগে পৌঁছে যাবো। আর এখন সময় হচ্ছে 1:10। জয়পুর ফরেস্টের আশেপাশের রেঞ্জগুলো, মানে এলাকাগুলো আর কি, সেরকমভাবে আমি চাষ মানে দেখতে পাচ্ছি না। বাকি ফরেস্ট থেকে বেরোনোর পরেই মানে 2-3 কিলোমিটার দূরে আসলে কিন্তু এরকম অনেক জমি দেখা যাচ্ছে, যেখানে সমস্ত রকম চাষ হচ্ছে। এবং বেগুন চাষ হয়েছে, তার সাথে আলু রয়েছে। এর পাশেই কিন্তু রয়েছে আবার ফরেস্ট রেঞ্জ। আর এই রেঞ্জটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে রয়েছে, আর বিষ্ণুপুরটা ঠিক তারই পাশে রয়েছে। আমরা যখন জয়পুর আসবো তাহলে কিন্তু অবশ্যই বিষ্ণুপুরটাকেও ঘুরে নেবো, তাই না? তো একসাথে আমাদের দুখানা জায়গা ভিজিট করা হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা সবার আগে এসেছি জোরবাংলা মন্দির প্রাঙ্গণে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই প্রাঙ্গণে ঢুকতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু কিছু নিয়ম আছে। তো আমরা এখন এসেছি বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত যে টেম্পলগুলির মধ্যে একটি জোরবাংলা টেম্পল। তো এই জায়গাটা এখন আমরা ঘুরে দেখবো, জায়গাটাকে এক্সপ্লোর করবো, আর তোমাদের ব্যাক ক্যামেরায় সমস্ত কিছু দেখাবো। আর এখানে ইতিহাসটা সংক্ষেপে আমি তুলে ধরার তোমাদের চেষ্টা করবো। আর এরই সামনে এখানে পোড়ামাটির হাট বসে। তো আমি এন্ট্রির সময় তোমাদের দেখালাম যে পোড়ামাটির হাটের যে চত্বর এলাকাটা, সেটা কিন্তু খুব সুন্দর। বাকি এখন হাট নেই, এটা সম্ভবত রোববার করেই বসে, যেটা আমি জানলাম। বাদ বাকি ডিটেলসটা আরও এখানের কাছ থেকে জানবো, আর সেটা তোমাদের বলবো। তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, জায়গাটাকে আরও ভালো করে এক্সপ্লোর করো। তো এই জায়গাটা হচ্ছে, এখানে কিন্তু হাট বসে। এই জায়গাটা সামনে যে খোলা জায়গাটা স্পেস রয়েছে, এখানে হাট বসে, ঠিক করেছে। আর এখান থেকে ঠিক এন্ট্রি গেট। তো এখানে কি সিস্টেম আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তবে ফোন নিয়ে গেলে মানে কোনো ভয়েস ওভার দেওয়া যাবে না, বাকি ভিডিওগ্রাফি করা যাবে।
বাকি সিস্টেমটা একটু অদ্ভুত রকমের। যদি ভয়েস ওভার আমার দিতে হয়, আমি তো ভিডিওগ্রাফি করে পরেও ভয়েস ওভার দিতে পারি, বাকি জানি না কীরকম সিস্টেম। তো যাই হোক, যেটা নিয়ম, যেটা এখানে গার্ডম্যান বললো, তো সেটা নিশ্চয়ই আমাকে মানতে হবে। তো আমি এই সাইড থেকে তোমাদের আমি লোকেশনে দেখাচ্ছি। এটা এন্ট্রি গেট, আর এটা হচ্ছে ঠিক মন্দির চত্বর এলাকা। আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে ভিডিও ফুটেজ নেব, আর সেটা তোমাদের ভয়েস ওভার করে দেখাবো। মন্দির প্রাঙ্গণে ঢোকার মুখেই এখানে বোর্ডে লেখা আছে, মোবাইল ফোন নিয়ে ফটোগ্রাফি অ্যালাউ, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ডিএসএলআর ক্যামেরা বা পার্সোনাল ক্যামেরা নিয়ে এখানে আপনি ঢুকতে পারবেন না। আর ভালো খবর হলো, এখানে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি। এই মন্দির প্রাঙ্গণটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সরকার দ্বারা ভালোই মেনটেন করছে। তোমরা জানো এই টেরাকোটা আর্ট কত পুরনো? এই বিষ্ণুপুরের টেরাকোটা ট্রেডিশন প্রায় 500 বছরের পুরনো। মোল্লা রাজারা যারা এই মন্দিরগুলো বানিয়েছিলেন, তারা এই আর্ট ফর্মকে মডার্নাইজ করেছিলেন। আর আজও 500 বছর পরেও এই ট্রেডিশন বেঁচে আছে এই কারিগরদের হাতে। 1710 থেকে 1726 সালের মধ্যে মোল্লা রাজা গোপাল সিং এই মন্দিরগুলো তৈরি করেন। এই মন্দিরের গায়ে সূক্ষ্ম পোড়ামাটির কাজ থেকে সত্যিই অবাক হতে হয়। আর ঠিক পাশেই রয়েছে স্থানীয় হস্তশিল্প বা টেরাকোটা মার্কেট। বিষ্ণুপুর শহরে ঢোকার পথেই আমাদের স্বাগত জানালো মকরা পাথরের তৈরি জোড়া মন্দির শ্রেণী। 1710 সালে রাজা গোপাল সিংহ এই মন্দির নির্মাণ করেন। যদিও একে জোড়া মন্দির বলা হয়, এখানে কিন্তু মোট 3টি মন্দির আছে। মন্দিরের দেয়ালে তাকালে আজও সেই সময় সূক্ষ্ম শিল্পকলার ছাপ দেখা যায়, যা আমাদের মনে করিয়ে দেয় কয়েকশো বছর আগের মোল্লা রাজাদের সমৃদ্ধ ইতিহাসের কথা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রাসমঞ্চ, কিন্তু তার আগে টিকিট কাটতে। তো ফাইনালি আমরা রাসমঞ্চের সামনে চলে এসেছি। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাকি ফটোগ্রাফি করা অ্যালাউ আছে। আমরা এখানে টিকিট কাটবো, এন্ট্রি ফি কত নেয় সেটা পরে আমি জানাচ্ছি। আর এখানে সামনে রয়েছে এরকম পোড়ামাটি জিনিসের দোকান, আর ওই জোড়া মন্দির চত্বর এলাকাও কিন্তু ওখানে যে পোড়ামাটির হাট বসে সেখানেও কিন্তু এই সমস্ত জিনিস পাওয়া যায়। বাকি ওখান থেকেও কেনাকাটা করা যেতে পারে। বাকি এখানেও রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। এগুলো বিষ্ণুপুরের ঐতিহ্য। আর আমরা এখন টিকিট কেটে রাসমঞ্চের মধ্যে যাব। তো চলো যাই, রাসমঞ্চের মধ্যে ঢুকি। এবার ওখানকার ইতিহাসটা তোমাদের সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। চলো চলো। দেখো, এখানে টিকিট কাউন্টার, পার পার্সন 25 টাকা করে এন্ট্রি ফি। আর এই একটা টিকিটেই তোমরা ভিজিট করতে পারবে রাসমঞ্চ, জোরবাংলা মন্দির, মদনমোহন মন্দির, রাধাশ্যাম মন্দির, আরও কয়েকটা নিয়ারবাই মনুমেন্টস, মাত্র 25 টাকায়। সব মেজর টেম্পলস, খুবই রিজনেবল, তাই না? টিকিট নিয়ে নিলাম, এবার চলো রাসমঞ্চটা ঘুরে দেখা যাক। আর এই যে রাসমঞ্চ, দাঁড়াও একবার ভালো করে দেখি, কি অদ্ভুত স্ট্রাকচার, তাই না? এটা দেখতে কি পিরামিডের মতো লাগছে না? চলো কাছে যাই। রাসমঞ্চ এটা আসলে কি তোমরা কি জানো? এটা কিন্তু টেম্পল নয়, এটা একটা মঞ্চ বা স্টেজ। বিষ্ণুপুরের সবথেকে রহস্যময় এবং অনন্য স্থাপত্য হলো রাসমঞ্চ। 1587 সালে মোল্লা রাজা বীর হাম্বির এরা নির্মাণ করেন। এর গঠনশৈলী ভারতের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওপরটা পিরামিডের আকৃতির, আর নিচের অংশটা বাংলার চিরাচরিত চালাঘরের মতো। মজার বিষয় হলো, এটি কোনো সাধারণ মন্দির নয়। মোল্লা রাজাদের রাজত্বের সময় বৈষ্ণব ধর্মের প্রসারে এর গুরুত্ব ছিল অপরিসীম। রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে নিয়ে আসা হতো। এই বিশাল মঞ্চে সাধারণ মানুষের দর্শনের জন্য রাখা হতো। পোড়ামাটির অলঙ্করণ আর মকরা পাথরের এই স্থাপত্যটি আজও আমাদের মনে করিয়ে দেয় মোল্লা রাজাদের সেই স্বর্ণালী দিনের কথা। এটি বাংলার প্রাচীনতম ইটের তৈরি স্থাপত্যগুলির মধ্যে একটি, যা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে।
তোমরা এখানে এলে সকালে এসো, ভিড় কম থাকে। আর ওপরে উঠে 360 ডিগ্রি ঘুরে দেখো, প্রতিটা লেভেলে একটু সময় দাও। ফটো তোলার জন্য আফটারনুনে লাইট ভালো। তো চলো এখন নেমে যাই, আরও অনেক মন্দির দেখতে হবে। তো আমাদের রাজমঞ্চ ভিজিট করা কমপ্লিট। এটা হচ্ছে রাজমঞ্চ চত্বর। আর আমরা এখন চলে যাচ্ছি মদনমোহন জোড়বাংলো মন্দির দেখার জন্য। তো আমরা এগুলো এখন ভিজিট করবো। আর আমাদের লাঞ্চটাও কমপ্লিট করতে হবে, লাঞ্চটাও কমপ্লিট করে নিই। এখান থেকে যাই, গিয়ে আগে দেখি মন্দিরগুলো যদি ভিজিট করতে পারি, আর যাওয়ার পথে যদি কোথাও সেরকম সুযোগ সুবিধা পাই খাওয়ার, মানে লাঞ্চটা কমপ্লিট করা, তাহলে আমরা করে নেবো, কারণ বেলা গড়াচ্ছে, আমাদের হাতে সময় কম। রাসমঞ্চ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মদনমোহন মন্দির। এটা রাসমঞ্চ থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। আর এই দেখো মদনমোহন মন্দির। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মদনমোহন টেম্পল। এখানেও এরকম পোড়ামাটির জিনিস পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি মদনমোহন টেম্পলের এখানে। আর এই যে এটা চিনতে পারছো, পুরো একদম প্যাক আপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন মদনমোহন টেম্পলের এখানে আসি, আর এখান থেকে আবার ভেতরে মন্দিরের ভেতর যাবো, আর সংক্ষেপে তোমাদের ইতিহাসটা বলবো। আর এই মন্দির চত্বর এলাকাটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে অনেক রকম দোকানপাট আছে, পোড়ামাটির জিনিস পাওয়া যায়, তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। আর এটা হচ্ছে মন্দির চত্বর এলাকা। আর ভেতরে মন্দিরের মধ্যে প্রবেশ করি এবার। দেখো এই মন্দির স্ট্রাকচার, এটা একদম আলাদা রাসমঞ্চ থেকে। বিষ্ণুপুরের মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে সজীব এবং শিল্পিক হলো এই মদনমোহন মন্দির। 1698 সালে মোল্লারাজ দুর্জয় সিং এটি নির্মাণ করেন। এটি একটি একরত্ন শৈলীর মন্দির, যার অর্থ হলো বর্গাকার মন্দিরের ছাদে একটি মাত্র চূড়া। এই মন্দিরের প্রধান বিশেষত্ব হলো এর দেয়ালের সূক্ষ্ম টেরাকোটা বা পোড়ামাটির কাজ। আপনি যদি এই মন্দিরের দেয়ালের দিকে ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এখানে রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের লীলার কাহিনীগুলো এমনভাবে খোদাই করা আছে যেন মনে হয় মাটি কথা বলছে। বিশেষ করে মন্দিরের নিচের দিকের প্যানেলে যুদ্ধের দৃশ্য এবং তখনকার মানুষের জীবনযাত্রা ছবিগুলো অসাধারণ। বিষ্ণুপুরের মানুষের কাছে মদনমোহন শুধু একটি বিগ্রহ নয়, তিনি এই শহরের রক্ষাকর্তা। লোকগাথা অনুযায়ী যখন বর্গীদস্যুরা শহর আক্রমণ করেছিল, তখন রাজা নয়, স্বয়ং মদনমোহন নাকি দালমাদল কামান দেগে শত্রুকে বিতাড়িত করেছিলেন। আজও এই মন্দিরে নিয়মিত পুজো হয় এবং এখানকার শান্ত পরিবেশ আপনাকে ইতিহাসে এক অন্য জগতে নিয়ে যাবে। চলো, মদনমোহন মন্দির তো তোমাদের ঘুরে দেখালাম, এবার পরের মন্দিরের দিকে যাওয়া যাক। এদিকটায় খানিকটা টেরাকোটার কাজগুলো মানে পরে কিছু মডিফাই করা হয়েছে, মানে সংরক্ষণের জন্য। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি বিষ্ণুপুরের রাজবাড়ি চত্বর এলাকায়। তো এখন তো রাজবাড়ি আর নেই, রাজবাড়ির দালান রয়েছে আর তার সাথে মন্দির রয়েছে। তো এটা হচ্ছে বাইরেটা, মেন মন্দিরে একটু প্রবেশ করি। মদনমোহন মন্দির থেকে একটু এগিয়ে এখন আমরা এসেছি রাধাশ্যাম মন্দির। আর এই রাধাশ্যাম মন্দির এরা দেখতে অনেকটা মদনমোহন মন্দিরের মতোই, একরত্ন স্টাইল। কিন্তু এর স্পেশালিটিটা কি সেটা এখনই আমি দেখাচ্ছি। এই মন্দির বানিয়েছিলেন রঘুনাথ সিংহ দ্বিতীয় 1758 সাল, মানে প্রায় 266 বছর পুরনো। বিষ্ণুপুরের মন্দিরগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন হলো এই রাধাশ্যাম মন্দির। মন্দিরটি একটি বড় পাথরের পাঁচিল দিয়ে ঘেরা, যা একে একটি দুর্গের রূপ দিয়েছে।
স্থাপত্যের দিক থেকে এটি একটি একরত্ন মন্দির। এর বিশেষত্ব হলো এর নির্মাণ উপকরণ। এটি বাঁকুড়ার বিখ্যাত মকরা পাথর দিয়ে তৈরি, তবে পাথরের তৈরি হলেও এর গায়ের কারুকার্যের কোনো কমতি নেই। মন্দিরের দেয়ালের ওপর চুনের প্রলাপ দিয়ে তার উপর অত্যন্ত সূক্ষ্মভাবে দশাবতার ও কৃষ্ণলীলার দৃশ্য খোদাই করা হয়েছে। বিশেষ করে মন্দিরের চূড়াটি একরত্নের বা একটি গম্বুজ আকৃতির, যা বাংলার নিজস্ব স্থাপত্য রীতির সাথে মোগল প্রভাবের এক অপূর্ব নিদর্শন। মল্ল রাজত্বের শেষ দিকে তৈরি এই মন্দিরটি আজও তার রাজকীয় গম্ভীর্য নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। তো যে কমপ্লেক্সটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে নওবাতখানা ছিল, আর রাজবাড়ি কমপ্লেক্সটা ঠিক এখন মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে আর কি। আর এখানে আপনাদের দেখায় একটু রাজবাড়িটা, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার পেছনে যে গেটটা রয়েছে এটাই কিন্তু রাজবাড়ি ছিল। বিষ্ণুপুরের মন্দিরগুলোর জাঁকজমকের ঠিক পাশেই রয়েছে ইতিহাসের এক বিষণ্ণ অধ্যায়, বিষ্ণুপুরের রাজবাড়ি। একসময় প্রতাপশালী মল্ল রাজাদের এই প্রাসাদ আজ সময়ের বিবর্তনে প্রায় ধ্বংসস্তূপ। এই সেই রাজবাড়ি যেখান থেকে প্রায় 1000 বছর ধরে বাঁকুড়া সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন এই বীর মল্ল রাজারা। আজ কেবল কিছু ভাঙা দেয়াল আর মকরা পাথরের কাঠামো অবশিষ্ট থাকলেও এগুলো আজও মল্ল রাজাদের ঐতিহ্যের কথা মনে করে দেয়। এই রাজবাড়ির ভেতরে গেলে এখন আর সেরকম কিছু অবশিষ্ট দেখতে পাওয়া যায় না, সবই প্রায় মাটির নিচে স্তূপ হয়ে গেছে। কিন্তু এই প্রতিটি ইট পাথরের খাজে লুকিয়ে আছে সেই বীর হাম্বির বা রঘুনাথ সিংয়ের মতো রাজাদের বীরত্ব গাথা। বিষ্ণুপুর ভ্রমণের এই ধ্বংসস্তূপ আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছু কেড়ে নিলেও বীরত্ব আর শিল্পের ঐতিহ্য কখনো ম্লান হয় না। বাকি মন্দির চত্বরগুলো যেগুলো দেখালাম ওগুলো আছে, তো ওইগুলোই দেখাচ্ছি। আর পাশে রয়েছে লালনজি মন্দির, তো সেখানেও এন্ট্রি করব। আর এবার আমাদের এন্ট্রি করার পরে ভেতরে কী কী আছে সমস্ত কিছু দেখাবো। তো রাজবাড়ি কমপ্লেক্সের ঠিক সামনেই রয়েছে মহারাজা বীর হাম্বিরের উদ্যান। তো ভেতরে যাব এখান থেকে। আর ওই সামনে একটা গেট রয়েছে, সম্ভবত রাজবাড়ির গেট, খুব সুন্দর গেটটা ওখানে। তো ওখানেও একবার যখন ব্যাক করবো তখন ঢুকবো। এখন আপাতত মহারাজা বীর হাম্বিরের উদ্যানের মধ্যে যাই। বিষ্ণুপুর রাজবাড়ির খুব কাছেই একটি বিশাল উঁচু বেদির ওপর দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক লালনজি মন্দির। 1658 সালে মল্লরাজ বীর সিংহ শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গ করেন। এটি একটি একরত্নশৈলীর মন্দির যা বাঁকুড়ার বিখ্যাত মকরা পাথরের তৈরি। এই মন্দিরের স্থাপত্য এক ধরনের রাজকীয় গম্ভীর্য আছে। মন্দিরের চারপাশে খিলানগুলোয় মকরা পাথরের উপর যে কারুকাজ করা হয়েছে তা কয়েকশো বছর পরেও পর্যটকদের মুগ্ধ করে। মন্দিরের চারপাশে চওড়া বারান্দা আর বিশাল প্রাঙ্গণ থেকে বোঝা যায় একসময় এখানে কত ধুমধাম করে ধর্মীয় উৎসব পালন করা হতো। মল্ল রাজারা ছিলেন পরম বৈষ্ণব, আর তাদের আরাধ্য লালনজির প্রতি ভক্তির অন্যতম নিদর্শন হলো এই মন্দিরটি। আপনারা যদি একদিনের জন্য এই ট্যুরটা করতে আসেন আর ঠিক এই টাইমেই আপনারা কিন্তু লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে লাঞ্চ করার জন্য সব রকম ব্যবস্থা আছে, আপনারা কাছে পিঠেই এখানে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো আমি এখন আছি রাজবাড়ির এন্ট্রি গেট, তোমাদের দেখাই এন্ট্রি গেটটা কত সুন্দরভাবে এখানে মেনটেন করা রয়েছে। আর মেনটেনটা হবেই বা না কেন, মানে এত সুন্দরভাবে তখনকার সময় তৈরি, মানে দেখেই তোমরা বুঝতে পারবে। জাস্ট একবার দেখো তোমরা, স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শক্তিশালী আর কতটা তখন শক্ত করে বানানো ছিল। অন্য মন্দির চত্বরগুলো মানে বিভিন্ন রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখনও এইটা এইভাবে এখনও টিকে আছে। পুরোটাই কংক্রিটের ওপর, কংক্রিটের প্যানেল দিয়ে করা রয়েছে। একটা পিলারও এখানে কিছু হয়নি, যেটা দেখে মনে হচ্ছে যেন কিছুদিন আগেকারই তৈরি। এটা হচ্ছে রাজবাড়ির এন্ট্রি গেট। আর ঠিক আমি যদি এদিক থেকে প্রবেশ করি তাহলে এইভাবে এখান থেকে ঢোকার পরে কতগুলো এখানে কক্ষ রয়েছে। হয়তো এখানে তখনকার সময় কিছু কাজ হয়তো ব্যবহার হতো, সেটা তো এখন আর বোঝা যাবে না, কিন্তু
এখানে কত রকমভাবে এই যে আলাদা আলাদা সেপারেট কক্ষ রয়েছে। এখানে পিলার রয়েছে সুন্দরভাবে, এখনও ডিজাইন পিলারের ওপর সুন্দর ফুটে, মানে এখনও কিছুই হয়নি। পিলারগুলোর ওপর যে ডিজাইনগুলো রয়েছে পুরোটাই পাথরের ওপর, মানে জাস্ট ভাবলেই মানে কি শক্ত। এখানে পাথর, আর নিচে আবার গেটও রয়েছে একটা, এখানে আলাদাভাবে একটা কক্ষ রয়েছে। এগুলো কিসের জন্য সেটা বোঝা মুশকিল। বাকি জিনিসটা এতটাই শক্ত করে করা, মানে তখনকার সময় এখান থেকে এন্ট্রি করতে গেলে মানুষের যে কী অবস্থা হতো সেটাই হলো ভাববার বিষয়। এখানে পায়রা রয়েছে সুন্দরভাবে সাজানো, খুব শক্ত করে করা। এখন এটা রাজবাড়ির মানে গেট। আচ্ছা আচ্ছা, কিন্তু রাজবাড়ি তো ভেঙে গেছে, কিন্তু গেট রয়েছে। গেটটা এত শক্ত করে করা। হ্যাঁ, আপনি কি এখানকার লোকাল? আচ্ছা, রাজবাড়ি গেট থেকে গরু প্রবেশ করছে। লালনজি মন্দির এক্সপ্লোর করার পর আমরা চলে গেলাম তার ঠিক সামনেই থাকা গড় দরজার কাছে। বিষ্ণুপুরের প্রবেশদ্বার বা ঐতিহাসিক গড় দরজা। বড় দরজা এবং ছোট দরজা এই দুই স্তরেই নিরাপত্তার ব্যবস্থা ছিল এই সময়। আজও এই পাথরের ফটকগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যা মোল্লা রাজাদের সামরিক কৌশলের পরিচয় দেয়। জায়গাটি আজও এত সুন্দরভাবে সুরক্ষিত যে দেখে মনেই হয় না কয়েকশো বছর পার হয়ে গেছে। তো এটা হলো রাজবাড়ির গেট চত্বর, মানে এখান থেকে এন্ট্রি গেট ছিল। তো রাজবাড়ি তো এখন আর কিছু নেই, তবে গেটটা কিন্তু সুন্দরভাবে রয়েছে। গেটে সেভাবে কোনো আলাদা করে কোনো সেপারেট কিন্তু কোনো দেওয়াল বা পাঁচিল দেওয়া নেই, কিন্তু গেটটা এত সুন্দরভাবে এখনও রয়েছে, জাস্ট এত শক্তপোক্ত করে বানানো। আর আমরা গেটটা দেখলাম, এরপরে আরও কিছু মন্দির সামনে আছে দেখব, দিয়ে আমাদের বিষ্ণুপুর যে স্পটগুলো রয়েছে সেগুলো ভিজিটটা আরও কন্টিনিউ করি। চলো যাই, আর কি সামনে আছে দেখাই তোমাদের। কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যেই আমরা প্রবেশ করলাম মা মিন্ময়ী মন্দির চত্বরে। এটি বিষ্ণুপুরের সবচেয়ে প্রাচীন মন্দির, যা 997 খ্রিস্টাব্দে রাজা জগৎবল্লভ প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা এই মন্দির তৈরি করেছিলেন। এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। বিষ্ণুপুরের মন্দির স্থাপত্যের সবথেকে অনন্য এবং বিস্ময়কর নিদর্শন হলো এই জোরবাংলো মন্দির। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেন। এর গঠনশৈলী লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দুটি দোচালা ঘরকে যেন পাশাপাশি জোড়া লাগানো হয়েছে, আর তার ঠিক ওপরে বসানো হয়েছে একটি চূড়া বা রত্ন। এই বিশেষ রীতির কারণেই একে জোরবাংলা বলা হয়। কিন্তু এই মন্দিরে আসল জাদু লুকিয়ে আছে এর দেয়ালে। মন্দিরের প্রতিটি ইঞ্চিতে পোড়ামাটি এবং টেরাকোটার সূক্ষ্ম কাজ আছে, যা দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য, রামায়ণের কাহিনী, এমনকি সেই সময় সাধারণ মানুষের শিকার এবং সমাজ জীবনের ছবি এখনও জীবন্ত হয়ে উঠেছে। বলা হয় এটি বাংলার পোড়ামাটির শিল্পের এক শ্রেষ্ঠ উদাহরণ। শুরুতেই কাটা সে 25 টাকার টিকিটটি এখনও কার্যকর। এই টিকিটটি দেখিয়ে ইতিহাসের এই অপরূপ সৃষ্টি আপনারা খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। দিনের শেষে আমরা পৌঁছলাম লালবাঁধের পাড়ে। বিশাল এই জলরাশিটি দেখতে অনেকটা পুরুলিয়া লেকগুলোর মতো। পরন্ত বিকেলে এখানে বোট রাইড করার সুযোগ আছে। আমরা যখন পৌঁছলাম তখন আকাশ রাঙা হয়ে উঠেছে, আর সে আলোয় লালবাঁধের জল হয়ে উঠেছে মায়াবী। বিষ্ণুপুর ভ্রমণের এক ক্লান্তিহীন সুন্দর পরিসমাপ্তি ঘটল এখানে। অনেকটা এই জায়গায় আসলে একটা পুরুলিয়ার ছোঁয়া পাওয়া যায়, যেরকম ড্যামগুলো হয় ঠিক সেই আকারই রয়েছে একটা বড় ঝিল। এখানে আমি কথা বলবো কাকুর সাথে, এটাকে কি বলে কাকু, এই জায়গাটাকে কি বলে? লালবাঁধ। আচ্ছা আচ্ছা, এখানে কি জলটা আটকে রাখে নাকি? এই জলটা কি এমনি জলাশয় নাকি আটকে রাখে? আটকে রাখে, এমনি জলাশয়।
তো বিষ্ণুপুরে ঘুরতে এসে আমরা যে লাস্ট যে স্পটটা রেখেছিলাম সেটা হচ্ছে লালবাগ। এই জায়গাটা যদি আপনারা বিষ্ণুপুর আসেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই এই টাইমটা একবার আসবেন, তাহলে কিন্তু আপনাদের সুন্দর লাগবে। এই কারণে বলছি, এখানে আসলে একটা পুরুলিয়ার একটা যে ড্যামগুলো আছে সেগুলো একটা ছোঁয়া পাওয়া যায়। আপনাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, আমি আছি, এই যে রিয়া রয়েছে, রিয়া। তো এখন এই যে ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, এই যে সুন্দর একটা ঝিল রয়েছে। এটা কোনো ড্যাম নয়, এত বড়ই একটা ঝিল সুন্দরভাবে এখানে রয়েছে, যেটা ওখানে নৌকোয় করে ঘোরাও যায়। তো পুরোপুরি একটা যে ড্যামের যে ফিল সেটা কিন্তু আপনারা এখানে বসে পেয়ে যাবেন। এখানে বসে আপনারা বোটিং করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এখানে একটা ওই লালবাদের একটা পার্ক আছে, সেই পার্কটা আমরা যাবো না, আমরা এখান থেকে আরেকটা স্পট আমাদের কাছে যেতে হবে, যেটা আমাদের এই ট্যুরের 3য় পর্ব হবে। তো সেখানে আমাদের তড়িঘড়ি যেতে হবে, কারণ অলরেডি কিন্তু সানসেট এখন থেকেই হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমাদের সেখানে যেতে আমাদের কিছুটা টাইম লাগবে, সেটা যাই এর পরের এপিসোডে আপনারা দেখতেই পাবেন। তো বিষ্ণুপুর ঘুরতে এসে আমাদের লাস্ট যে স্পটটা ছিল সেটা কিন্তু আমরা এটাকেই বেছে নিয়েছিলাম। সুন্দর একটা সিনিক বিউটি, সেখানে আমরা কিছুটা টাইম কাটলাম। আপনারা আসলে কিন্তু এখানে বসে টাইম কাটতে পারেন। তো আপনাদের কীরকম লাগলো এই বিষ্ণুপুর ট্যুরটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে তারাও জানতে পারে যে এইভাবেও কিন্তু এইভাবেও ঘুরে দেখা যায় একদিনে এতগুলো জায়গা। তো আপনাদের বারবারই বলি, আমার চ্যানেলটা নতুন, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, আমি যাতে এরকম অনেক ট্রাভেল ব্লগ আরও সামনে আনতে পারি। তো এরকমভাবে আরও অনেক জায়গায় ঘুরে দেখাবো আপনাদের। তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও অপেক্ষায় থাকুন। চলুন, টাটা। বিষ্ণুপুরের এই মন্দির নগরী ভ্রমণ আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা ছিল। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই শহর আজও তার আভিজাত্য ধরে রেখেছে। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো জায়গায় আমি মিস করে থাকি তবে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। পরের পর্বে আমরা এক্সপ্লোর করবো আর একটা নতুন এবং সুন্দর জায়গা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।